আমরা যদি এখানে একটা লাইন টেনে প্রিভিয়াস সমস্ত ক্যান্ডেলগুলোকে মুছে দেই তাহলে বুঝতে পারবো যে শেয়ার বাজার লাস্ট কয়েকদিন কি রকম আচরণ করেছিল। যেমন ধরুন এই ক্যান্ডেলটি, আর ইলেকশন 1 তারিখেও হয়েছিল, মানে সেদিন ছিল স্যাটারডে, সানডে তো মার্কেট বন্ধই ছিল। এই ক্যান্ডেলটি 8 জুনের ক্যান্ডেল। তো এখানে আমরা কি দেখলাম, 31শে মে পর্যন্ত মার্কেট নর্মালি ছিল। 1 জুন সর্বশেষ ইলেকশনটি হওয়ার পর আমরা কিন্তু সবাই এক্সিট পোল রিপোর্টের দিকে চোখ রাখছিলাম। তো সারা ভারতবর্ষের এমন কোনো চ্যানেল ছিল না যেখানে বিজেপি বা এনডিএ 350-এর নিচে আসন দেখিয়েছিল। ম্যাক্সিমাম চ্যানেলেই 350-এর উপরেই বিজেপির আসন সংখ্যা দেখাচ্ছিল। আর সে কারণেই আমরা 3 জুন এই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছিলাম, যেটি এখান থেকে প্রায় 4%-এর মতো গ্যাপ আপ ওপেন দেখছিলাম। গ্যাপ আপ ওপেন হয়েই অনেকটাই নিচে আসছিল, কিন্তু নিচে থেকে রিজেকশন দিয়ে উপরেই ক্লোজিং দিয়েছে। তো এ পর্যন্ত ইলেকশন পিরিয়ড ছিল, আর এ পর্যন্ত রেজাল্টের পিরিয়ড ছিল। আর আমরা এই পাঁচটিকে সম্পূর্ণ মুছে দিয়ে আমরা যদি লাস্ট 5টি ক্যান্ডেল দেখি, এটি এক্সিট পোল, এটি রেজাল্ট। মানে এক্সিট পোল অনুযায়ী বিজেপি যদি 400 আসন পেয়ে থাকে তাহলে মার্কেট কোথায় গিয়ে যে পৌঁছবে সেটা হয়তো আমরা আন্দাজ করতে পারতাম না। কিন্তু 4 তারিখ কি হলো, 4 তারিখ সরকারই গঠন করতে পারবে না এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আর সে কারণেই এই ক্যান্ডেলটি এখানে 6%-এর মতো নিচে এসে ক্লোজিং দিয়েছে। যদিও ক্যান্ডেলটি চলে গেছিল 8% নিচে, যেহেতু শেষ পর্যন্ত দেখা গেল যে বিজেপি সরকার গঠন করতে পারে, তার জন্যই ক্লোজিংটা কিন্তু এখানে দিয়েছে। কিন্তু মার্কেট চলাকালীন যদি দেখা যেত যে বিজেপি সরকার তৈরি করতেই পারবে না, তাহলে কিন্তু ক্লোজিংটা আরো নিচে দিতে পারত। মার্কেট চলাকালীন আমরা যেটুকু বুঝলাম যে কোনো মতে বিজেপি হয়তো সরকার তৈরি করতে পারবে, সেই কারণেই হয়তো নিফটি ক্লোজিং দিয়েছে এখানে। কিন্তু 5 তারিখ কি দেখা গেল যে বিজেপির সহকারী যে দলগুলো আছে, মানে এনডিএ, যদি কোনোভাবে বিজেপির সাথে সঙ্গ না দেয় তো উল্টো পুরানো হতে পারে, মানে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম। তো 5 তারিখ কিন্তু আমরা সবাই কনফিউজড ছিলাম যে আদৌ কি বিজেপি সরকার গঠন করতে পারবে। আর সেই ক্যান্ডেলটি হলো 5 তারিখের এই ক্যান্ডেল, যেখানে প্রিভিয়াস এই এত বড় ক্যান্ডেলের মাঝখানে গিয়ে ক্লোজিং দিয়েছে। আর আমি 5 তারিখে বলেছিলাম যে মার্কেট আমাদের কনফিউজ করাচ্ছে, এখান থেকে মার্কেট কোন দিকে যাবে সেটা পরিষ্কার নয়। মানে দুই দিকে রাস্তায় খোলা আছে, নিচেও আসতে পারে আবার উপরেও যেতে পারে। মানে যদি বিজেপি সরকার গঠন করতে না পারে তো সোজা নিচে, আবার যদি বিজেপি সরকার তৈরি করেই ফেলে তো সোজা উপরে। আর সেটাই আজকের এই ক্যান্ডেলটিতেই পরিষ্কার। আজকেই পরিষ্কার যে এনডিএ সরকার তৈরি করছে, আর আজকেই নিফটি যেখানে ছিল ঠিক সেখানে গিয়েই দাঁড়িয়ে আছে। তার মানে কি বলুন তো, নিফটি কিন্তু সোজা উপরেই যাবে। মানে এখান থেকে আমাদের সবারই যে এক্সপেকটেশন ছিল আলটিমেটলি সেটাই হতে যাচ্ছে। আর সেটাই যদি হয়ে থাকে তো মাঝখানের এই ক্যান্ডেলগুলোকে আমরা ইগনোর করতে পারি। 3 তারিখের যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছিলাম, এইরকম ক্যান্ডেলই হয়তো আমরা সামনের দিনে দেখব, এই এক্সপেকটেশনটাই থাকা উচিত। তো এখন আমরা এই ক্যান্ডেলগুলোকে মুছে দেব। মার্কেট আগে যে নর্মালি ছিল এখন আমরা সেই নর্মালেই ফিরে যাব। লাস্ট কয়েকদিন কি হলো, এখানে এই ক্যান্ডেলগুলো কেন তৈরি হলো সেই বিষয়টি আমাদের ভুলে যাওয়াই উচিত। কিন্তু মার্কেট আবার সোজা তীরের মতো যাবে এরকম কোনো ব্যাপার নেই। মার্কেট উপরে যাবে এটা ঠিক, কিন্তু উপরে যেতে হলে নিচে আসা খুব জরুরি। আর নিচে যদি না আসে তো আমরা তো সুযোগই পাবো না এন্ট্রি করার। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো লাস্ট ভিডিওগুলোতে আমি সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করেছিলাম, সাথে অনেকগুলো স্টককে নিয়েও আলোচনা করেছিলাম, যে স্টকগুলোর মধ্যে বেশিরভাগই টার্গেট হিট করে দিয়েছে। আবার অনেক স্টক আছে যেগুলো এখনো টার্গেট হিট করেনি, কিন্তু টার্গেটের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আছে। আশা করি সেগুলো টার্গেট হিট করে দেবে। কিন্তু আজকের এই ভিডিওতে একটু লং টার্মে যাব। লং টার্ম বলতে 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, আবার 2 বছর হতে পারে, ম্যাক্সিমাম 3 বছর। তো কোন স্টকগুলোতে আমরা লং টার্মের জন্য এন্ট্রি করতে পারি সেই স্টকগুলোকে নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কিন্তু তার আগে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা খুবই জরুরি। যেমন ধরুন লাস্ট কয়েকটি ক্যান্ডেল যে তৈরি হয়েছে, মানে লাস্ট 5টি ক্যান্ডেল, এই 5টি ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে নিউজের উপর ভর করে। মানে 3 তারিখের ক্যান্ডেলটি তৈরি হয়েছিল এক্সিট পোলের নিউজ অনুযায়ী, 4 তারিখের ক্যান্ডেলটি তৈরি হয়েছিল ইলেকশনের রেজাল্টের নিউজ অনুযায়ী, আবার 5 তারিখের ক্যান্ডেলটিও নিউজের উপর ভর করেই তৈরি হয়েছে। লেটেস্ট যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলটিও নিউজের উপর ভর করেই তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি
সামনের সপ্তাহে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে এগুলোতেও নিউজের পার্ট থাকবে, কিন্তু এখানে যদি 90% নিউজের উপর ভর করে ক্যান্ডেলগুলো তৈরি হয়ে থাকে, সামনের দিনে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে সেখানে হয়তো নিউজের পার্সেন্টেজটা কম থাকবে। আর এখান থেকেই ট্রেডিং সাইকোলজি শুরু, মানে আমরা বুঝেই গেলাম যেটা আমাদের এক্সপেকটেশন ছিল শেষ পর্যন্ত সেটাই হলো। আর সেটাই যদি হয়ে থাকে, মার্কেট এতদিন যেভাবে চলছিল সামনের দিনেও ঠিক সেভাবেই চলবে। তাই আমরা নিউজকে যেমন গুরুত্ব দেব তেমনি টেকনিক্যালকেও গুরুত্ব দেব, আবার ফান্ডামেন্টাল তো আছেই। কিন্তু আমি সব সময়ের জন্যই পজিটিভ। সব সময়ের জন্য বলতে এখানে কিন্তু পজিটিভ না, এখানে কিন্তু আমি নেগেটিভ। আমি পজিটিভ এখানে, আমি পজিটিভ এখানে, এখানেও আমি পজিটিভ, আবার এখানেও পজিটিভ। তাই আমরা যেমন আশা করি আমি যে স্টকটিতে এন্ট্রি করেছি স্টকটি উপরে যাক, তেমনি আশা করব যে নিফটি যদি উপরেই যায় তো নিচেও যাতে আসে, কারণ শেয়ার বাজারের এটাই নিয়ম হওয়া উচিত। সামনের দিনে আমরা যে স্টকে এন্ট্রি করতে পারি সেই স্টকটি দেখে নেওয়ার আগে কয়েকটি উদাহরণ দেখে নেওয়া খুবই জরুরি। তাই এটি কেপলি পয়েন্টের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম মান্থলি, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলই এক মাসেই তৈরি হয়েছে। তো এখানে যে আমরা ইয়েলো লেভেলটি দেখতে পাচ্ছি এটি কিন্তু মার্চ 23-এর ক্যান্ডেল, যে ক্যান্ডেলটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর তারপরের মাস থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি হয়তো আমরা এরকমটাই চাই, কারণ শেয়ার বাজার থেকে আমাদের প্রত্যেকেরই প্রফিট চাই। আর এখান থেকে দেখে নেব এখনো পর্যন্ত স্টকটি কত পার্সেন্ট উপরে দাঁড়িয়ে আছে। এখানে দেখুন 128%, 1 ইয়ার 2 মান্থ। তো এক বছরেই এখানে আমরা 128% প্রফিট জেনারেট করেছিলাম। তো এক বছর 2 মাসেই আমাদের প্রফিট এখানে 128%। শুধু কেপলি পয়েন্টই নয়, এটি সিডিএসএল এর মান্থলি টেকনিক্যাল চার্ট। এখানে যে আমরা ইয়েলো লেভেলটি দেখতে পাচ্ছি এটিও মার্চ 23-এর। এখান থেকে কত পার্সেন্ট উপরে স্টকটি দাঁড়িয়ে আছে আমরা একবার সেটা দেখে নেব। আগের স্টকটির মতোই এই স্টকটিও 127%, 1 ইয়ার 2 মান্থ। একই রকম মুভমেন্ট আমরা দেখতে পারলাম দুটি স্টকে। এটি বিয়ার কর্পোরেশনের মান্থলি চার্ট, যেখানে আমরা পরপর দুটো এন্ট্রি লেভেল দেখতে পাচ্ছি। আর দুটিতেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখানেও ঠিক সেম। তো এখান থেকে কত পার্সেন্ট প্রফিট নিয়েছিলাম আর এখান থেকে এখনো পর্যন্ত কত পার্সেন্ট উপরে দাঁড়িয়ে আছে প্রথমে সেটাই দেখে নেব। এখানে আমাদের এন্ট্রি ছিল সেপ্টেম্বর 2019-এ। এখান থেকে স্টকটি 109% উপরে গেছিল এক বছর 4 সপ্তাহে। আর এখানে আমাদের এন্ট্রি ছিল এপ্রিল 2023-এ। এখান থেকে স্টকটি এখনো 40% উপরে দাঁড়িয়ে আছে। অলরেডি এক বছর 2 মাস হয়ে গেল। তো মোটামুটি 3টি স্টকের চার্ট দেখে নিলাম যেখান থেকে আমরা 100%-এর উপরে প্রফিট করেছি এক বছর বা তার একটু বেশি সময় নিয়ে। তো এই মুহূর্তে আমরা কোন স্টকটিতে এন্ট্রি করতে পারি বা ফলো করতে পারি, এবারে আমরা সেই স্টকটি দেখে নেব। এটি রাজেশ এক্সপোর্টের মান্থলি চার্ট। এখানে পরপর 2 মাস ধরে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে কিন্তু একটা ভালো রকম আপ মুভ হয়েছে, কিন্তু এখানেও একটা আমরা লেভেল দেখতে পাচ্ছি যেখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে তো ক্লোজিং দিয়েছে, যেখান থেকে স্টকটি এখনো নিচেই দাঁড়িয়ে আছে। তো প্রিভিয়াস স্টকগুলোর মতোই এই স্টকটি থেকেও কিন্তু আমরা 100% আপ মুভ আশা করতে পারি, কিন্তু 100%ই আপ মুভ দিয়ে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। স্টকটিতে আমরা এন্ট্রি করতে পারতাম ডিসেম্বর 23-এ, আর ডিসেম্বর 23 থেকে স্টকটি এখনো 25% নিচে দাঁড়িয়ে আছে। অলরেডি 6 মান্থ হয়েই গেল। তবে এই স্টকটিকে নিয়ে আলোচনা করার সাথে সাথেই এটা জানা খুবই জরুরি যে এই স্টকগুলো কিন্তু আমি কখনোই কাউকে রিকমেন্ড করছি না। আমি শুধু স্টকগুলো নিয়ে আলোচনা করছি লার্নিং পারপোজ। আপনি কখনোই আমার বলাতেই এই সমস্ত স্টকে ট্রেড করবেন না। আপনার যদি ট্রেড করতে হয় তো অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। তো মোটামুটি দেখে নিলাম স্টকটি এখনো 25% নিচে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই স্টকটির ফান্ডামেন্টাল চেক করে নিই। ডায়মন্ড, জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরের এই স্টকটি এখানে মার্কেট ক্যাপ দিয়ে 3 নম্বরে। এখানে প্রথমে যে স্টকটি আছে টাইটান, তারপরেই কল্যাণ জুয়েলারি, তারপরেরই যে পজিশনটি আছে সেটি হলো রাজেশ এক্সপোর্ট, যার কারেন্ট প্রাইস 279 টাকা 55 পয়সা। মার্কেট ক্যাপ যদি আমরা দেখি 8,252 crore, যার ডেট টু ইকুইটি 0.04, প্রোমোটার হোল্ডিং 54%, ডিআইআই হোল্ডিং 11%, এখানে এফআইআই হোল্ডিং 15%, পাবলিক হোল্ডিং 19%, লিস্ট এখানে 0%, আরওসি কিন্তু অনেকটাই কম, এখানে 3%। আর আমরা যদি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখতে যাই দুটোই কিন্তু মাইনাসে দাঁড়িয়ে আছে।
তার উপরেই যে স্টক দুটো আছে, দুটো স্টকেরই এখানে প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ প্লাসেই আছে। টাইটান, যার সেলস গ্রোথ 25%, প্রফিট গ্রোথ 7%। কল্যাণ জুয়েলারি, এই স্টকটির সেলস গ্রোথ 31%, প্রফিট গ্রোথ 30%। আর রাজেশ এক্সপোর্ট প্রিভিয়াস ইয়ারে প্রফিট করেছিল 1432 crore, কিন্তু লেটেস্ট ইয়ারেই সেটা ডিক্রিজ হয়ে 335 crore এসছে, যে কারণে স্টক প্রাইসটি উপরে যেতে পারছে না। তবে এই স্টকটিকে যদি আমরা র্যাডারে রেখে ফলো করি, যে ফান্ডামেন্টাল যখনই চেঞ্জ হওয়া শুরু করবে তখনই আমরা আমাদের ইন্টারেস্টটুকু বাড়াতে পারি। কারণ আমরা কিন্তু এই স্টকে এন্ট্রি করছি না 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, এই স্টকে যদি আমরা এন্ট্রি করেই থাকি তো মিনিমাম 1 বছরের জন্য। তাই আমরা এই স্টকটিকে আমাদের র্যাডারে রাখতেই পারি। তবে আমার কোনো রকম রিকমেন্ডেশন নয়, আমি শুধুই লার্নিং পারপোজ এই স্টকটিকে নিয়ে আলোচনা করলাম। আর এই সমস্ত স্টকে আমার কোনো ট্রেড নেই বা ইনভেস্টমেন্ট নেই। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।